আহা, পুরোটা তো শুনবে নাকি? আমি মেডিকেল কলেজে ভর্তি হতে চাই। নিশাতের কথায় সাইফ অবাক হয়ে জানতে চাইল। থমকায় সাইফ, হতবাক নেত্রে চাইলেও নিশাতের দিকে। ভেতরে কোথাও যেন একটা কিছু নাড়াচাড়া দিয়ে উঠল। ঘন ঘন আঁখি পল্লব ঝাপটে অবাক কণ্ঠস্বরে শুধালো। কি বললে জান? আবার বলো। নিশাত শক্ত করে জড়িয়ে ধরে মাথা রাখল সাইফের বুকে। আত্মবিশ্বাসের সহিত উত্তর দিল। আমি তোমার হয়ে তোমার স্বপ্ন পূরণ করতে চাই। তুমি হেল্প করবে না আমায়? ঢোক গিলে সাইফ। নিশাত পুনরায় বলল। তুমি চাও না আমি তোমার না হওয়া স্বপ্নটা পূরণ করি? বলো, হেল্প করবে না আমায়? মুস্কি হাসল সাইফ। তার অর্ধাঙ্গিনীর চিন্তা ভাবনা তাকে সবসময় মুগ্ধ করে। যথা আজ্ঞা মহারানী। তুমি বললে তাই, না বললে নাই। বুঝলে যান, তুমি প্রিপারেশন নাও, বাকি সব কিছুর ব্যবস্থা আমি করছি। মাকে খাবারটা দিয়ে তাহিরার রেজাল্টের কি খবর ফোন দিয়ে জেনে নাও। আমি ফোন করে জানিয়ে দিচ্ছি মির্জাবাড়িতে। মানুষ মন থেকে কিছু চাইলে নাকি আল্লাহ ফিরিয়ে দেন না। নিশাত বিশ্বাসও করে সেটা। তাই তো নিজের সবটা শ্রম দিয়ে দিনরাত্রি শুধু পড়েছে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এসেও হাস্যোজ্জ্বল মুখে রাতভর বসে অর্ধাঙ্গিনীকে পড়িয়েছে সাইফ। সাইফের হাস্যোজ্জ্বল মুখ দেখে নিশাতের মনে অনুপ্রেরণা জেগেছে দ্বিগুণ। মেডিকেল এক্সামও দিয়েছে কনফিডেন্স এর সঙ্গে। এখন শুধু একটাই আশা, প্রত্যাশা, সাইফের মন ভাঙার স্বপ্নটি পূরণ করা। নিশাতের ফুল কনফিডেন্স সে পারবে। ডাক্তার হওয়ার স্বপ্ন নিশাতের কোনো কালই ছিল না। নিশাতের ইচ্ছে ছিল মায়ের মতন ফ্যাশন ডিজাইনার হবে। ফ্যাশন বিষয়ক ভালো অভিজ্ঞতাও রয়েছে। সবটাই মায়ের থেকে দেখা। তবে যেদিন থেকে জেনেছে সাইফের স্বপ্ন ভাঙার গল্প, সেদিন থেকেই মনে প্রাণে ডাক্তার হবার স্বপ্ন বুনে এসেছে। মূল মন্ত্র একটাই, স্বামীর হয়ে স্বপ্ন পূরণ করা। নিশাত মনে করে তারা দুটো আত্মার একই প্রাণ, কাজেই সেও সাইফের হয়ে তার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারে। রোমের এ মাথা থেকে ও মাথা পায়চারি করে চলেছে নিশাত। ভেতরে যতই কনফিডেন্স থাকুক না কেন, মনের মধ্যে কেমন ধকধক করছে আজকে। সাইফ বাসায় আসলো ঠিক দুপুরে। শাওয়ার শেষ করে মাত্রই বের হলো নিশাত। ঠিক তখনই খট করে দরজা খুলে রুমের ভেতরে প্রবেশ করলো সাইফ। নিশাতকে দেখেই চোখ আটকে গেল তার। মেয়েটি পরনে শুধু একটা টাওয়াল। ফর্সা উন্মুক্ত শরীরের মেয়েলি অবয়ব স্পষ্ট। এই অসময়ে সাইফকে দেখে ভরকে গেল নিশাত। রান্নাবান্না শেষ করে এসে গরমে তাড়াহুড়ো করে শাওয়ার নিতে যাওয়ায় পোশাক নিতে মনে ছিল না তার। সাইফকে দেখে হন্তদন্ত হয়ে ফের ওয়াশরুমে ঢুকে যেতে চাইল। সাইফ মেয়েটির উদ্দেশ্য সফল হবার আগেই ঝড়ের বেগে ওয়াশরুমের দেয়ালের সাথে চেপে ধরল তাকে। আকস্মিক এহেন কাণ্ডে হতচকিত নিশাত। হাসফাস করল মেয়েটা। সাইফ মেয়েটির পুরো শরীরে চোখ বুলিয়ে ঠোঁট কামড়ে হাসল। বিয়ের এত মাস পেরিয়ে গেল, এখনো এত লজ্জা? নিশাত আমতা করল। লজ্জা ধামাচাপা দেওয়ার চেষ্টা করল। লজ্জা পাচ্ছি না তো, ড্রেস চেঞ্জ করতে যাচ্ছিলাম। তাই? ভালো, লজ্জা না পেলে আমারই ভালো। বলতে বলতে মেয়েটির উন্মুক্ত ঘাড়ে বক্ষ বিভাজে তর্জনী দ্বারা আঁকির ঝুঁকি করতে শুরু করল। শরীরে আদুরি স্পর্শ পেতেই শিউরে ওঠে নিশাতের শরীরখানা। কেমন শিরশির করছে গোটা তনুময়। সহসায় সাইফের হাত ধরে আটকে দিয়ে কণ্ঠে অসহায়তা ঢেলে বলে। এমন করছো কেন? সরো, চেঞ্জ করে আসি। আজকে এই দায়িত্বটা না হয় আমি পালন করি। সাইফের কথার মিনিং বুঝতে না পেরে মেয়েটা অবুঝ কণ্ঠে বলল। মানে? সাইফ মেয়েটির কপালের সাথে কপাল ঠেকিয়ে ভারী খি গলায় বলল। এখন লজ্জার ক্লাস নিব তোমার। যদি আমার সাথে সমান তালে রেসপন্স করতে পারো, তবে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে তোমাকে। নয়তো লজ্জা না ভাঙা পর্যন্ত এই রোমান্স অব্যাহত থাকবে। সাইফের কথায় চোখ কপালে তুলে নিল নিশাত। কাদো কাদো মুখে তাকিয়ে বলল। এমন করছো কেন? আজকে আমি অনেক অনেক খুশি, তাই সেটা দুজনে ভাগাভাগি করতে চাই। কপাল গোটালো মেয়েটি। খুশি? খুশির কারণ? সাইফ ফোন বের করে কিছু দেখতেই উত্তেজনায় দু কদম পিছিয়ে গেল মেয়েটা। অতিরিক্ত খুশিতে কেমন হাত পা কাঁপছে তার। সাইফ অর্ধাঙ্গিনীর হাত ধরে কাছে টেনে আনে। নিশাত অশ্রুবিন্দু চোখেও তাকিয়ে হেসে ফেলল। আমাদের স্বপ্নের প্রথম ধাপ আমরা পেরিয়ে গিয়েছি সাইফ। তুমি খুশি তো? সাইফ জড়িয়ে ধরল নিশাতকে। বড্ড বেশি খুশি আমি। আমি জানতাম তুমি পারবে। তোমার মধ্যে সেই কনফিডেন্স দেখেছিলাম আমি। আমার পড়া চোর বউটাও একদিন অনেক বড় ডাক্তার হবে ভাবা যায়। ইস, আমি কখনোই পড়াচোর ছিলাম না। সরো তো, চেঞ্জ করে আসি। মাকে সুখবরটা দিতে হবে না?
সাইফ সইল না, শক্তপোক্ত হাতে কোলে তুলে নিল মেয়েটির ছোট্ট শরীরটাকে। ভরকে গেল নিশাদ, নামার জন্য ছটফট করে বলল, আরে কি করছো? এই ভর দুপুরে পাগল হয়েছো? ছাড়ো তো, আমার অনেক কাজ আছে। রাতে কি পালিয়ে যাব নাকি? সাইফ বিছানার দিকে এগোতে এগোতে ঘোর লাগা কণ্ঠে বলল, তোমার এই রূপে পাগল হয়েছে আমি, এবার তোমাকেও পাগল করব নিজ দায়িত্বে। কাদো কাদো মুখে চাইল নিশাদ। এখন না, মা ডাকতে আসতে পারি। তাছাড়া তোমার ক্যাফে যাবার সময় হয়েছে। কেউ ডাকবে না তোমাকে, মা নামাজে দাঁড়িয়েছে। আশা স্কুল থেকে আসতে এখনো অনেক দেরি। তাছাড়া এই বেলার জন্য ছুটি নিয়েই এসেছি। বড় আপা এসেছে, বিকেলে ক্যাফে যাবার সময় ওই বাড়িতে নামিয়ে দিয়ে যাব। কিন্তু আমি তো গোসল। সাইফ আলতো করে বিছানায় শুইয়ে দিল মেয়েটিকে। তার ঠোঁটে তর্জনী ছুঁয়ে বন্ধ করে দিল বাকি কথাটুকু। নিঃস্বার্থ গলায় বলল, এত কথা বলছো কেন? আবার গোসল করে নিও। আমি আছি তো, রোমান্সের তালে তাল না হয় আরেকবার গোসল করিয়ে আনবো। বাকি সব চিন্তা ছাড়ো, এই মুহূর্তটা এখন শুধু তোমার আর আমার। নিউ ইয়র্কের অদূরে ওই নীল রঙের আকাশের বুকে জমে আছে কালো মেঘের ভেলা। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে অন্ধকার ছাপিয়ে আলোকিত করে তুলছে নিউ ইয়র্কের গোটা শহরকে। মনে হচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি নামবে এখনই। নিউ ইয়র্কে আসার পর তাহিরা কখনো বৃষ্টি দেখেনি। ব্যালকনির গ্রিল ধরে একমনে আকাশের প্রতিবিম্ব দেখে চলেছে তাহিরা। কিছুদিন ধরে কেমন বিষণ্ণতায় ভুগছে সে। শুনেছে সেদিনের সেই ঘটনার দুদিন পরেই আদিবার বিয়ে হয়ে গেছে। খুব খারাপ লেগেছে তার। সে মনে ধরে রাখেনি আদিবার সেই তিক্ত উক্তিগুলো। সে জানে আদিবার মনের কষ্টে এসব বলেছে, কিন্তু তার দোষটা ঠিক কোথায় এসবের উত্তর জানা নেই তার। তবুও সব কিছু ভুলে তাহিরা বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে। ততবারই বন্ধ পেয়েছে আদিবার নাম্বারটি। শুনেছে দিয়া নিশাদকেও বিয়ের কথা জানায়নি আদিবা। ওরা কোনোভাবে শুনে গিয়েছিল ছুটে, তবে আদিবাকে পায়নি। তার আগেই আদিবাকে নিয়ে চলে গেছে শ্বশুর বাড়িতে। ওর স্বামী নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাহিরা খুব ভালো করেই জানে তার সাথে রাগ করেই করেছে এই কাজ। আদিবা কষ্ট পেয়েছে ঠিকই, কিন্তু ওর কষ্টের সাথে তাদের কোনো কানেক্ট নেই। আদিবা যে রাফিকে ভালোবেসেছে রাফি তো সেটা জানতই না। আর না আদিবা রাফির কাছে কখনো প্রকাশ করেছে তার একান্ত অনুভূতি। তাহলে এই কষ্টের দায়ভার কার? নিশ্চয়ই আদিবার একার। এসব ভেবেই অতি গোপনে দীর্ঘশ্বাস ফেলল তাহিরা। মনের ওপরে কি কারোর রাজত্ব চলে? দুনিয়ার নিয়ম নীতি গতিমালা তাই যে এমন, যার সাথে যার জুড়ি উপর থেকে ফিক্সড করা থাকে তার সাথে গাঁটছড়া সে নিজের অজান্তেই বেঁধে যাবে। আমরা ভালোবাসি এবং সেটাকে বিয়ের মাধ্যমে পূর্ণতা দিতে চাই। ভাগ্য বলেও যে একটা বস্তু আছে এটা সম্পূর্ণ ভুলে যাই। ভালোবাসা থাকলেও হয় না, ভাগ্যেও থাকতে হয়। তাহিরা মনে প্রাণে বিশ্বাস করে ওই একরোখা বদমেজাজি কঠিন পুরুষটির সাথে আল্লাহ তাআলা নিজেই তার গাঁটছড়া বেঁধে দিয়েছেন। এখানে কি করছো একা একা? অলিভিয়ার কথায় নিজের ভাবনা হতে বেরিয়ে আসে তাহিরা। বাসায় একা একা ভালো লাগে না দেখে তাইসির অফিসে যাবার সময় তাহিরাকে অলিভিয়ার কাছে রেখে যায় এবং যাবার সময় সাথে করে বাসায় নিয়ে যায়। তাহিরা মুচকি হেসে বলল, কিছু না আপু, রাতের মেঘালয় আকাশ দেখছি, মনে হচ্ছে বৃষ্টি নামবে। অলিভিয়া কফির মুখ বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে বলো তো? সাফি বলল ইদানিং কেমন মনমরা হয়ে একা একা থাকো, আপু বলে ডাকো। আমি তো তোমার বড় বোনের মতোই। বোনের কাছে বলো কি হয়েছে। না 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 আপু, তার সাথে কিছু হয়নি, এমনি ভালো লাগে না। তড়িঘড়ি করে বলে ওঠে তাহিরা। তারপর কফি খেতে খেতে গল্পের ছলে আদিবার বিষয়টি পুরোপুরি শেয়ার করলেও অলিভিয়ার সাথে। তাহিরার কথার পৃষ্ঠে অলিভিয়া শুধালো, সাফির সাথে তোমার কিছু হয়েছে? শোনো, এসব মনে পুষলে কষ্ট পাবে, সংসারের অশান্তির সৃষ্টি হবে, আর কিছু না। এখানে তোমার কোনো দোষ নেই। পৃথিবীতেই অদ্ভুত নীতিমালা প্রণয়ন করা। আমরা যাকে ভালোবাসি তাকে পাই না, আবার হুট করে একজন জীবনে চলে আসে যাকে আমরা কল্পনাতেও চাই না। তাই বলি এগুলো ভেবে মন খারাপ করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তোমার বন্ধু ও একদিন মেনে নেবে বাস্তবতাকে। আপনি বলতে চাচ্ছেন প্রমাণ ভালোবাসা, ভালো লাগা ভোলা সম্ভব? অফকোর্স। শোনো, তোমাকে আমার জীবনের একটি নির্মম সত্য ঘটনা বলি। আমি যখন ভার্সিটির লাইফে উঠি তখন আরজিৎ নামের একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ি।
এবং আমাদের প্রেম ছিল খুবই গভীর, একজন আরেকজনের জন্য ছিলাম পাগল। যখন 2 বছর আমাদের প্রেমের সম্পর্ক, হঠাৎ একদিন ও বলল ওর ফ্যামিলির সাথে আমার মিট করাবে। আনন্দের সাথে আমি গিয়েছিলাম ওর সাথে। তারপর সেটাই হলো যেটা আমি কোনোদিন কল্পনাও করিনি। ফ্যামিলির সাথে মিট করানোর কথা বলে ও ওর ফ্ল্যাটে নিয়ে গিয়েছিল। আমি জিজ্ঞেস করাই বলেছিল আমার সাথে বসে নিরিবিলি গল্প করতে চায়। কোল্ড ড্রিঙ্ক দেওয়ার নামে হার্ড ড্রিঙ্কের সাথে যৌন নাশকতার ওষুধ খাইয়ে। থেমে যায় অলিভিয়া, কণ্ঠ কাঁপছে তার। তাহিরা তার কম্পিত হাতের উপর আলতো করে হাত রাখলো। অলিভিয়া ঢোক গিলে পুনরায় বলে, সেদিন ভালোবাসার মানুষের কাছে নির্মমভাবে রেপ হয়েছিলাম। সেখানে যাওয়ার আগে সাফির কাছে টেক্সট করে দিয়েছিলাম। আই নো ওরা কেন গিয়েছিল সেখানে, ওরাই সেখান থেকে আমাকে রেস্কিউ করে। আমি প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। ভালোবাসার মানুষটি থেকে এমন প্রতারণায় যেন আমি মরে যেতে চেয়েছিলাম। সাফি, ইহান, জনরাই বেঁচে থাকার সাহস জুগিয়েছে। বিশেষ করে ইহান ছিল, ও সবসময় আমার কাছে কাছে থাকতো, ভালো মন্দ খেয়াল রাখতো। তারপর একদিন জানালো সে আমাকে ভালোবাসে, এবং সেটা সেই কলেজ থেকে। বন্ধুত্ব নষ্ট হবার ভয়ে বলেনি। সেদিন ওর থেকে দূরে সরে গিয়েছিলাম, পুরোপুরি ইগনোর করতে শুরু করলাম, বিকজ আমি চাইনি আমার নষ্ট জীবনের সাথে ওকে জড়াতে। এভাবে প্রায় 5-6 মাস সিঙ্গাপুরে লুকিয়েছিলাম সব ছেড়ে। ও পাগলের মতন খুঁজেছে, আমি সবটা জেনেও চুপ ছিলাম। তবে এহান ঠিক খুঁজে বের করে ফেলে আমাকে, জোর করে বিয়ে করে। প্রথমে পাশ থেকে বেরোতে না পারলেও একসময় ঠিকই গভীর প্রণয়ে জড়িয়ে পড়ি। ইহান ওকে ভালোবাসতে বাধ্য করে আমাকে। এখন দেখো কত সুন্দর লাইফ এনজয় করছি। অলিভিয়ার কথা শুনে বাকরুদ্ধ তাহিরা, কেমন ঘোরের মধ্যে আছে। এই হাসি খুশি থাকা মেয়েটির জীবনে এমন কালো অধ্যায় থাকতে পারে? অলিভিয়া নির্লিপ্ত দাঁড়িয়ে রইল। ঢোক গিলে তাহিরা অবাক হয়ে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, আপনারা বিবাহিত? আর সেই লোকটির কি হয়েছে? কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? গোপনে দীর্ঘশ্বাস ফেলে অলিভিয়া। আমাদের বিয়ের বিষয়টা গোপন আছে ওর ফ্যামিলির জন্য। তারা বর্তমানে দেশে নেই। তাদের উপস্থিতিতে নতুনভাবে আবার বিয়ে করব। আর সেই বেইমান নরপিশাচকে তো স্পটেই শ্যুট করে মেরে ফেলেছিল ওরা। কি? শুট করে মেরে ফেলেছিল ওরা? চমকে ওঠে তাহিরা। অলিভিয়া কফির কাপ রেখে দিল, ঠান্ডা হয়ে গেছে। তাহিরার বিস্ফোরিত মুখশ্রী দেখে হেসে ফেলল। ওর গালে আলতো টিপ দিয়ে বলল, বন্ধুর জন্য এটা করতে পারলে তবে ভাবো নিজের ভালোবাসার মানুষের গায়ে টাচ করার অপরাধে কি করতে পারে। মানে? বিয়ে বাড়ির সেই ছেলেটার কথা মনে নেই যে তোমার সুযোগ নিতে চেয়েছিল? নামটা মনে পড়ছে না? তোমার হাজবেন্ড বেচারাকে এমন অবস্থা করেছিল, 6 মাস হসপিটালে বেঁধে পড়েছিল। তারপর আমার হাত ধরার অপরাধে তোমার সেই প্রাক্তনের হাত। এখানে কি করছিস এখনো? আকস্মিক পুরুষালী কণ্ঠস্বর শুনে ওদের কথা থেমে গেল। অলিভিয়া তাকিয়ে রইল ইহানের দিকে। তাহিরা এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার ছোট্ট মস্তিষ্ক হাতড়ে বেড়াচ্ছে অনেক কিছুই। অলিভিয়ার অসমাপ্তি কথাটিও যেন ছোট্ট মস্তিষ্কে চট করে বুঝে ফেলল। হতবুদ্ধি হয়ে যায় তাহিরা। ওদের স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকালো ইহান। চলে যেতে যেতে গম্ভীর গলায় বলল, নিচে আয় অলি, সাফি এসেছে তোকে নিতে। নিউ ইয়র্ক শহরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। গাড়ির গ্লাসের উপরে পানির ছিটকে চুয়ে চুয়ে পড়ছে। তাহিরা এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে সেই গড়িয়ে পড়া ফোঁটা ফোঁটা জলবিন্দুর কণা। ড্রাইভিং করতে করতে তাইসের তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করছে মেয়েটির মতিগতি। গেট পেরিয়ে পার্ক এরিয়ায় ঢুকে গাড়ি থেমে রইল। বৃষ্টির জন্য বের হতে পারছে না। বিরক্ত হয়ে বসে রইল তাইসের। ছাতা বা রেনকোট কিছুই নেই গাড়িতে। এখান থেকে যেতে যেতে সম্পূর্ণ ভিজে যাবে। তাইসেরের বৃষ্টির পানিতে প্রবলেম হয়, তাই বিরক্তিতে চোখ কুঁচকে বসে রইল। মেঘে ঢেকে অন্ধকার হয়ে আসে আদাবির রাজ্যে। তাহিরার বৃষ্টি বরাবরই পছন্দ, তবে তাইসিরের ভয়ে নামতে সাহস পাচ্ছে না বেচারি। তাইসির ঘাড় ঘুরিয়ে তাকালো। মেয়েটির এক মনিয়ে দেখে চলেছে বৃষ্টির জলরাশি। নড়ে চড়ে বসলো তাইসির। এই রোমাঞ্চকর ওয়েদার পাশে তার প্রিয়সী ঢোক গিলে তাইসির। পুরুষালী দেহে নিষিদ্ধ ইচ্ছেরা কলকলিয়ে উত্তপ্ত ছড়াচ্ছে। তাহিরা এসবের খেয়াল নেই। সে কিছু ভাবছে আর এক মনে তাকিয়ে আছে জানালার থাই গ্লাস ভেদ করে বাহিরে।
হাঁসফাঁস করছে তাইসির অস্থিরতায় গলার টাই টেনে টুনে খুলে ব্যাক সিটে ঢিল ছুঁড়েছে। সিট বেল্ট খুলে চেপে বসলো মেয়েটির গা ঘেঁষে। উষ্ণ নিঃশ্বাসের অস্তিত্ব অনুভব করতেই হকচকিয়ে পাশ ফিরে চাইল তাহিরা। তাইসিরের দিকে তাকাতেই সব মুগ্ধতা ফুস করে উড়ে গেল। অস্বাভাবিক ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে তাইসির। চোখাচোখি হলো দুজনেরই। তাহিরার এই দৃষ্টি চেনা। সে ফাঁকা ঢোক গিলতে শুরু করলো। কোনো আগাম বার্তা ছাড়াই তাহিরার মাথার ওনাটি টেনে খুলে ব্যাক সিটে ফেলে দিল তাইসির। মুখ ডুবিয়ে দিল মেয়েটির গলার ভাঁজে। কেঁপে উঠল মেয়েটি। আতঙ্কিত চোখে চাইল পুরুষালী ঠোঁটে ছোট্ট ছোট্ট চুম্বন এঁকে দিচ্ছে মেয়েটির গ্রীবাদেশে। তাইসির আলতো চুমু খেল তাহিরার কানের লদিতে। হাসকি স্বরে আওড়ালো, আফিমের চেয়েও নেশাক্ত তুমি। খালি ছুঁয়ে দিতে ইচ্ছে করে তোমার এই ছোট্ট শরীরখানা গিলে খেয়ে ফেলতে। এতে মন ভরছে না আমার। তোমার এই মাখনের মতো নরম শরীরটা খেয়ে ফেলা যায় না কেন বলো তো? তাইসিরের কথা শুনে তাহিরার চোখ কপালে তোলে। তার আদুরে স্পর্শে ছোট্ট শরীরখানা শিরশির করে ওঠে। তাইসির মেয়েটির গলা হতে মুখ সরিয়ে নিল। ঘোর লাগা দৃষ্টিতে তাকালো তার নাড়ির দিকে। তাহিরা চোখ বন্ধ করে ঠোঁটের ঠোঁট চেপে রয়েছে। মৃদু কাঁপছে ছোট্ট শরীরখানা। তাইসির তার হাত দ্বারা মেয়েটির দু গালে আলতো চাপ দিতেই মেয়েটির ঠোঁট হা হয়ে গেল। অমনি একজোড়া পুরুষালী কালচে অধরের ঘর্ষণে পৃষ্ঠ হতেই শুরু হলো তার কোমল ওষ্ঠজোড়া। তাইসিরের বেপরোয়া স্পর্শে ভরকে গেল মেয়েটা। তাইসির এত দূর যাবে বেচারি বুঝতে পারেনি। ছটফট করতে লাগলো সে। যেখানে সেখানে রোমান্স। লোকটির কোনো আক্কেল জ্ঞান নেই। তাহিরার এমন ছটফটানিতে বড্ড বিরক্ত তাইসির। মেয়েটির ওষ্ঠজোড়া ছেড়ে দিতেই ঠোঁটে হাত দিয়ে মৃদু চেঁচিয়ে উঠল তাহিরা, সরুন তো, অধৈর্য অসভ্য লোক। আমার ঠোঁটটাকে কি লেগ পিস পেয়েছেন যে এভাবে কামড়ে কুমড়ে খাচ্ছেন? গাড়িতে বসেই শুরু করে দিয়েছেন। বাসায় যাবার সময়টুকুও ধৈর্য ধরতে পারেন না? জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে রাগী গলায় বলল তাহিরা। তাইসির মেয়েটির কোমরে হাত দিয়ে কাছে টেনে নিতে নিতে বলল, আমার রোমান্সের ধরনই এমন। আচ্ছা আচ্ছা করবো এসো। তাহিরাকে কিছু না বলতে দিয়ে পুনরায় আবদ্ধ করল দুজোড়া অষ্টপুট। তাইসির তখন উত্তেজনায় চরম পর্যায়ে। ঠিক তখনই তাকে আটকে দিল তাহিরা। এক মুহূর্তে বাধা পেয়ে বেশ রাগ হলো তাইসিরের। গমগমে গম্ভীর গলায় ধমকে বলল, হোয়াট হ্যাপেন্ড? তাইসিরকে রেগে যেতে দেখে সামান্য ভীত হয় তাহিরা। তবে সেটা প্রকাশ না করে জেদি গলায় বলে উঠল, আপনি আগে আমাকে কি বলেছিলেন মনে নেই? এই হেয়ালিপনায় বিরক্ত হলো তাইসির। বলেছিলেন আমি খারাপ মেয়ে, ছেলে দেখলেই তাদের গায়ে পড়ি, আপনার আশেপাশে যেন না যাই। আরো অনেক বাজে কথা বলে অপমান করেছিলেন মনে নেই? যেচে এসে এখন গায়ে কে পড়ছে? তাইসির ললাটিয়ে ভাঁজ ফেলে তাকিয়ে রইল। তার তুখোর মস্তিষ্ক ঠিকই সবকিছু স্পষ্ট। মেয়েটি আর কোনো সময় পেল না এসব কথা তোলার। 2900 কটকটি সালের কথা এখন তোলার কোনো মানে হয়? সে পুনরায় মেয়েটিকে কাছে টানার চেষ্টা করে থমথমে গলায় শুধালো, কি বলেছিলাম? সব মনে আছে। সেগুলো অনেক আগের কথা। আরু এই মুহূর্তে এগুলো বলার মানে কি? তাহিরা ফের দূরে সরে যেতে যেতে বলল, আছে। এত কিছু করার পরে একবারও সরি পর্যন্ত বলেননি। আগে কানে ধরে সরি বলবেন, তারপর সব হবে, নয়তো না। হোয়াট? তাইসিরের রাশভারী গম্ভীর কণ্ঠস্বর শুনে কেঁপে উঠল তাহিরা। তবুও জেদি গলায় শুধালো, হোয়াট কাজ হবে না। আগে কানে ধরে সরি বলুন। লোকটি তাহিরার জামার ফিতা খোলার জন্য হাত বাড়িয়ে বলল, নো ওয়ে, ওসব আমার দ্বারা হবে না। আর একবার বাধা দিলে খবর আছে তোমার। ঘাড় তাড়ামি করলো তাহিরা। তার মাথায় ভূত চেপেছে। 100 বার ভালোবাসি বলতে পারে আর একবার সরি বলতে পারে না। সে জেদ করে গাড়ির ডোর খুলে বেরিয়ে গেল। তখনও তুমুল বৃষ্টি ধরণীতে। মেয়েটির এই দুঃসাহসিকতায় ক্রুদ্ধ হলো তাইসির। তাহিরার অস্পর্ধা দেখে খেপে গেল সে। ততক্ষণে তাহিরার শরীরখানা ভিজে চুপচুপে হয়ে গেছে। বৃষ্টির দাপটে চারপাশ কেমন অন্ধকার আসন্ন হয়ে আসে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। তাইসির ক্ষিপ্ত হয়ে বলল, গাড়িতে আসো আরু। এবার মেজাজ গরম হচ্ছে কিন্তু আমার। আগে সরি বলবেন, তারপর কাছে আসবো। একরোখা উত্তর তাহিরার বলেই বাসার দিকে হাঁটা ধরল। তাইসির দাঁত কিরমির করলো। ঝড়ের গতিতে গিয়ে মেয়েটিকে কাঁধে তুলে এনে আশ্রে ফেললো গাড়ির ব্যাক সিটে। আকস্মিক এহেন কাজে চমকায় তাহিরা। কোমরের সূক্ষ্ম ব্যথায় মৃদু চেঁচিয়ে উঠল। তাইসিরের পরনের আধ ভেজা হোয়াইট শার্টখানা খুলতে খুলতে শক্ত চোয়ালে চিবিয়ে চিবিয়ে বলল, আমার থেকে দূরে যাবার স্পর্ধা পেলে কোথায় তুমি? ভালোবাসি দেখে বেশি বার বেরো না সুইটহার্ট। কথার অবাধ্য হলে পুঁতে ফেলতে 2 সেকেন্ডও সময় নেব না, প্রমিস। ছলো ছলো চোখে চাইল তাহিরা। অভিমানী কণ্ঠে বলল,
ভালোবাসি দাবি করেছেন, অথচ তার কাছে নত হতে চান না। একবার সরি বলতে পারেন না? তাইসির তার শার্ট খুলে ছুঁড়ে ফেললো পেছনে। মেয়েটির ঘাড়ে গলায় টুকরো টুকরো চুমুতে সিক্ত করে তুলল। মেয়েটির হাত দুটো একত্রে করে মাথার ওপর রেখে নিজের শক্তপোক্ত হাতের মুঠোয় চেপে ধরল সিটের সাথে। মেয়েটির কোমল উষ্ট্রপট আঁকড়ে ধরল লোকটির একটি চুমুতেই তাহিরা কুপকাত। ঠোঁট ছেড়ে দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। নিস্তব্ধ গাড়ির ভেতরে মেয়েটির কর্ণভেদ করল তাইসিরের নেশাত্মক হাসকি স্বর। তাইসির সাফান মাথা নত করা শেখেনি। বাট রিয়েলি আই লাভ ইউ সুইট হার্ট। তাইসিরের প্রগাঢ় আহ্বানে সাড়া দিতে বাধ্য হয় মেয়েটি। তাহিরার শীর্ণ শরীরটা আবদ্ধ হয় তাইসির নামক বেপরোয়া পুরুষটির উন্মুক্ত দেহে। পুরুষের ছোট্ট দেহটাকে প্রগাঢ় স্পর্শে সংস্পর্শ পিষে ফেলল আধিপত্য কঠিন পুরুষটি। তখনও তুমুল বেগে বৃষ্টি অব্যাহত রয়েছে। বন্ধ গাড়িতে ভালোবাসার অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে পবিত্র একটি যুগল। মির্জাবাড়িতে আনন্দের ঢেউ। দু মেয়ে জামাইসহ এসেছে মির্জাবাড়িতে। বাড়ির প্রত্যেকটি সদস্য তাদের আপ্যায়নে ব্যস্ত। তার চেয়েও বড় আনন্দ সুখবর হলো এই প্রথম নাতি আসছে মির্জাবাড়িতে। রূপাকে ঘিরে বসে আছে যারা, নিশাদ এক গাদা ফল খাওয়াচ্ছে ঠেসে ধরে। খুশির অন্ত নেই সাবিনা মির্জার। বড় মেয়ের ঘর আলোকিত করতে আসছে তার নাতি নাতনি। লাজুক রূপা লিভিং রুমে বসে রয়েছে মাথা নত করে। তাজিন গিয়ে বসলো জারার পাশে। যারা ওকে দেখে নিচু স্বরে ফিসফিস করে বলে, আমার কি যে ভালো লাগছে, আমার রূপটাও মা হতে চলেছে। ইস, কবে যে কোলে নিতে পারবো ছানাটাকে। তাজিন থমথমে মুখে বসে রইল। যারা ভ্রু কুঁচকে বলে, আপনার ভাগনা ভাগিনা আসতে চলেছে, আপনি খুশি হননি? বোনের ঘরে সন্তান আসছে শুনে খুশি, কিন্তু তোমার এত আনন্দ দেখে খুশি হতে পারছি না বউ। কপাল গোটালো যারা। কেন? বান্ধবীর সন্তান হবে শুনে খুশিতে লাফালাফি করছো, অথচ নিজের স্বামীকে বাচ্চা পয়দা করতে দিচ্ছ না। নির্লজ্জ লোকটির কথা শুনে থতমত খেলো যারা। সে চোখ পাকিয়ে বলল, চুপ থাকুন অসভ্য পুরুষ। এটা আপনার বেডরুম না, লিভিং রুমে আছি, ভদ্রভাবে বসুন। তাহলে বেডরুমে চলো, এখনই বাচ্চা আনার প্রসেসিং শুরু করতে হবে। আমার বাচ্চা চাই চাই। বাবা ডাক শোনার বড় তারা দেখছি আপনার। হ্যাঁ, সেই ছোটবেলা থেকেই বাবা হবার স্বপ্ন আমার, অথচ বিয়ের এত মাস পেরিয়ে যাওয়ার পর একটা বাচ্চা পয়দা করতে পারলাম না। ফাটা কপাল আমার। তাজিনের সোজা সাপটা কথায় নাক মুখ কুঁচকে ফেলল। ছোটবেলা থেকে বাবা হবার স্বপ্ন তার স্বামীর। এটা শুনে বেশ হাসি পেল তার। তবে মুখে বলল, ইস, কথার কি ছেড়ি। এই আপনার ভাষা ঠিক হবে না এই জীবনে। তোমার সাথে আবার কিসের ঠিক করে কথা বলবো বলি? তোমার সাথে কি আমার ভালো কথার সম্পর্ক? মুখ বাঁকায় যারা। এই অসভ্য ইতর পুরুষটির ভাষায় অভ্যস্ত সে। ধ্যাত, জানতো এখান থেকে খালি বাজে কথা। সবার অগোচরে যারার হাত চেপে ধরে তাজিন। আচ্ছা, রুমে চলো, কথা আছে। যারা হাত ছাড়িয়ে মুখ বাঁকিয়ে বলল, কথা আছে বলে দুপুরেও 2 ঘন্টা রুমে আটকে রেখেছেন। অনেক কথা বলেছেন, মনে নেই? এখন আর শুনতে পারবো না। আপনার এই রোমান্সের চক্করে কবে না জানি আমি লাপাত্তা হয়ে যাই। শালাবাবু, আমরাও এখানে আছি, আমাদের দিকেও একটু ফোকাস দাও। মারুফের কথায় যারা লজ্জা পেল। তাজিন সোজা হয়ে বসলো মারুফের কাছে। বেচারার মুখটা চুপসে আছে। কি দিনকাল আসলো, বউ তার পার্সোনাল কথাও এখন শুনছে না। যারা তাজিনকে দেখে মুখ চেপে হাসে। আচ্ছা, আমরা একটা বাবু নিতে পারি না? অর্ধাঙ্গিনীর ছেলে মানুষই দেখে সাইফ দীর্ঘশ্বাস ছাড়ল। মেয়েটির একটি হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আলতস্বরে শোধালো, কত কি করতে চাও তুমি? একসাথে এত কিছু করা যায় নাকি জান? সবকিছু একসাথে চাইলে কিভাবে পারবে? ধৈর্য ধরো, একটা একটা করে সব কিছু হবে। নিউ ইয়র্কের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একখানা কালো রঙের গাড়ি ব্রেক কষে। খোলা জানালা ভেদ করে ভেতরে দেখা গেল তাইসিরের গম্ভীর মুখখানা। পাশেই গাল ফুলিয়ে বসে আছে তাহিরা। পরনে রয়েছে সাদা কালো রঙের একখানা 3 পিস, সাথে হিজাব। তাইসির ঘাড় বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করতে লাগলো তার ব্যক্তিগত নারীকে। মেয়েটির ফুলিয়ে রাখা গাল দেখে বড় হাসি পেল তার। ঠোঁট টিপে হাসল সে। গলা খাকারি দিয়ে গমগমে গম্ভীর স্বরে বলল, সাবধানে থেকো, কোনো প্রবলেম হলে সাথে সাথে আমাকে ইনফর্ম করবে। সেদিন প্রফেসর ন্যান্সির সাথে পরিচয় করে দিয়েছিলাম না, ওকে বলতে পারো আসান আসবে নিতে। পাকনামি করে একা যাবার সাহস ভুলেও করো না। থামলো তাইসির। তারপর ভীষণ ভারী গলায় বলল, খবরদার, আরো ওয়ার্নিং দিচ্ছি, কোনো ছেলের সাথে ভুলেও কথা বলবে না, ইভেন চোখ তুলেও তাকাবে না। আমি ছাড়া সব পুরুষ নিষিদ্ধ তোমার জন্য।
ওয়ার্নিং দেওয়ার কি দরকার? আমার চোখ দুটো খুলে নিয়ে লকারে ভরে রাখুন। আশ্চর্য, চোখের দৃষ্টি যখন আছে সবাইকেই তো দেখতে হবে, এবং দেখব। আপনি বরং আমার সাথে ক্লাসে চলুন, আপনাকে সামনে বসিয়ে সেদিকেই তাকিয়ে থাকবো। যত সব ঢং। বিরক্ত হয়ে ভেঙচি কেটে বলল তাহিরা। তাইসির ভ্রু গোটালো মেয়েটির কথা শুনে। তাহিরা গাল ফুলিয়ে রইল, কোনো কথাই বলবে না এই নিষ্ঠুর পুরুষটির সাথে। মেয়েটি গাড়ি হতে নামতে চাইলে হাতের কবজি টেনে ধরে তাইসির। মেয়েটির থুতিতে আলতো চেপে ধরে তার মুখটা নিজের দিকে ফেরালো। স্নিগ্ধ সতেজ মুখশ্রী, একেবারে ন্যাচারাল বিউটি। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, মুখে সামান্য ক্রিম লাগিয়েছে হয়তো। তাইসির তাহিরার মুখটা এপাশ ওপাশ ঘুরিয়ে শোধালো। সব ঠিকঠাকই আছে, বাট ঠোঁটে লিপস্টিক লাগিয়েছো কেন? আমার পেট খারাপ করার মতলব আছো? তাইসিরের কথায় বড্ড বিরক্ত তাহিরা। বিরক্তকর ভঙ্গিতেই উত্তর দিল। মেয়েরা লিপস্টিক দেবে না তো ছেলেরা দেবে? আপনি লাগাবেন তাহলে? শাট আপ ইডিয়েট! মুখে মুখে তর্ক করছো? বড্ড সাহস বেড়েছে না? পিটিয়ে সোজা করে দেবো, স্টুপিড! ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে নিল তাহিরা। ডোন্ট কেয়ার ভাবে বেশ অ্যাটিটিউড নিয়ে বলল। মিসেস সাফান মির্জা আমি, কারো হুমকি ধামকিতে ভয় পাই না। তাহিরার ভাবভঙ্গি দেখে তাইসির নিজের গম্ভীরতার মুখোশ হতে ছিটকে বেরিয়ে এলো। প্রিয়সীর অভিনয় দেখে শব্দ করে হেসে ফেলল। বাহ, ভয় পেয়েছি যে। মিসেস সাফান মির্জা না? তাহলে ঠিক আছে, কিন্তু আপনার গাল দুটোর বড্ড প্রবলেম আছে, বুঝলেন? এরা সবসময় ফুলে ফেপে থাকে। ব্যাস, অপমান বোধ করে তাহিরা পুনরায় গাল ফুলিয়ে বসে রইল। তাইসির কপাল কুঁচকে মেয়েটির গাল টিপে দিয়ে বলল। এদের সমস্যা কি? এরা কথা কথায় ভুলে থাকে কেন? হ্যাঁ, তাইসিরের কথার পৃষ্ঠে তাহিরা সেভাবেই শোধালো। ওরা আপনার থেকে সরি চায়। যদি না বলি? তাহলে বাসায় গিয়েই আব্বুকে ফোন করে বলবো আমাকে নিয়ে যেতে। কারণ জানতে চাইলে বলবো আপনি আমায় ভীষণ অত্যাচার করেন। তারপর দেখেন কিভাবে ফুরুত করে উড়ে আসে তিনি। তারপর দেখবেন কিভাবে ফুরুত করে উড়ে আসেনি। অদ্ভুতভাবে কামরুজ্জামান মির্জা তাহিরাকে ভীষণ ভালোবাসে। তাহিরার সরলতায় তিনি মুগ্ধ। প্রতিদিন নিয়ম করে একবার ফোন করে খোঁজ খবর নেন এবং বলেন তার বদমেজাজি ছেলে যদি কখনো বকাঝকা করে তাকে জানাতে। আর এতে যেন তাহিরার বুকের ছাবি ফুলে 56 ইঞ্চি হয়ে গেল। যদিও সে ভালো করেই জানে তার বর নাম্বার 1 ঘাটতেরা, কাউকে পরোয়া করে না। তাইসির ছোট ছোট চোখে তাকায়, গম্ভীর গলায় শোধায়। আমি অত্যাচার করি তোমাকে? তাইসিরের কণ্ঠস্বর পরিবর্তন হতেই ভড়কে গেল তাহিরা। মিনমিনে গলায় বলল। করেনি তো। কথায় কথায় ধমকান, চোখ রাঙান। ছোট মানুষ, আমি ভয় পাই না। একে তো অন্যায় করেন, তারপর আবার সরিও বলেন না। কি? তাইসিরের এই মুহূর্তে বড্ড বিরক্ত হবার কথা ছিল, তবে মোটেও বিরক্তির ছাপ দেখা গেল না তার মুখবিবরে। তার ভেতরেই শান্তি লাগছে এই নারীর ছেলে মানুষই দেখে, বরং তার ভালো লাগছে মেয়েটির কাছে থাকতে। এই বেকুব নির্বোধ মেয়েটির মধ্যেই যে তার প্রাণ। সে মেয়েটির মাথায় চাটি মেরে বলল। বকি সেটা বললে কেন? বকি সেটা বললে না কেন? আর অত্যাচার কি? হ্যাঁ, ওটাকে রোম্যান্স বলে, বলদ! নিজের নাম বদল উপাধি শুনেই তেতে উঠল তাহিরা। আমি বলদ? না, বল দে। বিরক্ত হলো তাহিরা। এই কঠিন ব্যক্তির সাথে ছলে বলে কলে কৌশলে কোনোভাবেই পারা যায় না। তাই বিরক্ত হয়ে গাড়ি হতে নেমে যেতে চাইল। ঠিক তখনই শোনা গেল তাইসিরের গম্ভীর কণ্ঠস্বর। সরি নিয়ে যাবে না? সত্যি আপনি সরি বলবেন? থেমে গেল মেয়েটা, কণ্ঠে অবাকতা। তাইসির বাঁকা হাসলো। তাহিরা চোখ কুঁচকে তাকিয়ে রইল। ব্যাটার মুখের বাঁকা হাসি মোটেও ভালো ঠেকল না তার কাছে। তাইসির ইনোসেন্ট মুখবিবর করে বলে। ওয়াইফ তুমি আমার, ভাবলাম তার কাছে নত হওয়াই যায়, নো প্রবলেম। কিন্তু কথা হচ্ছে, আমার দোষটা কি? কিসের জন্য সরি বলবো? সরি বলার মতো কি করেছি আমি? থাক সে কথা। তুমি যখন বলেছো কোনো অন্যায় করা ছাড়াই বলবো সরি, তবে একটি শর্ত আছে। যদি তুমি সেটা করতে পারো তবেই আমি এখনই তোমার কথা অনুযায়ী কানে হাত দিয়ে সরি বলবো, নয়। সত্যি? বলুন বলুন, কি শর্ত? আমি রাজি। তাইসিরের কথা শেষ করার আগেই লাফিয়ে ওঠে তাহিরা। কিছু না ভেবেই রাজি হয়ে যায়, কেননা তাইসিরের মুখ থেকে যে কোনো মূল্যে সে সরি শুনতে চায়। ব্যাটার অ্যাটিটিউড সে দুমড়ে দিতে চায়। তাইসির ঠোঁট কামড়ে হাসল। এখন এই মুহূর্তে গিভ মি আ কিস। যদি আমার ঠোঁটে একটা ডিপ চুমু খেতে পারো, আই প্রমিস এখনই কান ধরে সরি বলবো।
চোখ কপালে উঠল তাহিরার। ভেবেছিল কি আর বেরোলো কি, ক্ষিপ্ত গলায় তেতে উঠল সে। অসভ্য লুচু কিপটা ইতর এলিয়েন কোথাকার। রাগে দুঃখে তাইসিরকে বকতে বকতে গটগট করে নেমে গেল গাড়ি হতে। তাইসির কপাল কুঁচকে তাকিয়ে রইল তার নারীর গমন পানে। বেকুব মেয়েটি কি বলল, সে কিপটা? লুচু না হয় মারা যায়, মেয়েটির কাছে গেলেই সে কন্ট্রোললেস হয়ে যায়। তবে কিপটা বলল কোনা গেলে? সে তার ভীতু নারীর দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট করতে করতে ঠোঁট এলিয়ে হাসল নিঃশব্দে। বাংলাদেশ সময় রাত 10টা। পড়ার টেবিলে গভীর মনোযোগ সহকারে পড়ছে সাইফ। সে অনুভব করে তার শির দ্বারা কোমর লেগে এসেছে প্রায়, তাই বইখানা বন্ধ করে হাই তুলে সোজা হয়ে বসল। হাতের ঘড়িতে চোখ বোলায়। প্রায় 2 ঘন্টা ধরে এক স্থানে বসে পড়ছে সে, তাই তো কোমর ধরে এসেছে। ফাইনাল এক্সাম চলছে তার। সারা বছরের জমিয়ে রাখা চ্যাপ্টারগুলো শেষ করতে হচ্ছে। রুমের কোথাও নিশাতের অস্তিত্ব নেই, যেটা দেখেই কপাল গোটায় সাইফ। পুনরায় টাইম দেখল 10:23 ঘরে। সে উচ্চস্বরে ডাকল, নিশাত। 2 মিনিটের মধ্যেই হন্তদন্ত হয়ে রুমে ছুটে আসে নিশাত। সাইফ তার অর্ধাঙ্গিনীর দিকে জহুরি চোখে তাকালো। অমনি নিশাত তার ডান হাতটা পেছনে লুকিয়ে ফেলল। তার হাতের মুঠোয় মোবাইল ফোন, যেটা সাইফের তীক্ষ্ণ দৃষ্টিতে এড়ালো না। নিশাত কাচমাচু করতে লাগলো। সাইফ ভারী গলায় ধমকে বলল, পড়ালেখা বাদ দিয়ে ফোন নিয়ে কি করছো ইডিয়েট? তুমি পড়ছিলে তাই। আমতামতা করে নিশাত তার কথা শেষ করার আগেই ফের ধমকায় সাইফ। তো তাই কি? ঝটপট ফোন রেখে পড়তে বসো, এখন আর পড়া চুরি করলে চলবে না। চুপসে গেল নিশাত। ফোনখানা বিছানায় রেখে পড়ার টেবিলে চেয়ার টেনে বসলো। সাইফ পানি পান করে পুনরায় বসলো পড়ার টেবিলে। গমগমে গলায় বলে, দেখি কি পড়ছিলে। নিশাত দেখায়। সাইফ কিছুক্ষণ দেখিয়ে দিল নিশাতকে, তারপর ওকে পড়তে বলে নিজের পড়ায় মনোযোগ দিল। এভাবেই কাটালো আধা ঘন্টা। বেশ বিরক্ত নিশাত। ওই যে পুরনো স্বভাব, বেশিক্ষণ পড়তে বসলে বিরক্ত বোধ হয়। আজকেও তাই। তবে সাইফের ভয়ে মিনমিন করে পড়তে থাকলো। সাইফ বোধহয় লক্ষ্য করলো, তবে গুরুত্ব দিল না। বেশ কিছুক্ষণ পরে উসখুস করে নিশাত বলে উঠল, তোমার আর কয়টা পরীক্ষা আছে? 2টা। বইয়ের দিকে নজর রেখে উত্তর দিল সাইফ। নিশাত পুনরায় বলল, আচ্ছা, তোমার গ্রাজুয়েট শেষ করে কোথায় চাকরি করার প্ল্যান? আপাতত কোনো ভালো কোম্পানিতে। বইয়ের দিকে তাকিয়ে একইভাবে উত্তর দিল সাইফ। আচ্ছা, তোমার দেশের বা আর কিছু বলার পূর্বেই অতি ভারী কণ্ঠে ধমকে উঠল সাইফ। আর একটা শব্দ উচ্চারণ হলে আমার থেকে খারাপ কেউ হবে না। সুন্দর করে বসে চুপচাপ পড়ো। তড়াক করে দাঁড়িয়ে গেল নিশাত। হাতের বইটি ঠাস করে টেবিলের উপরে রেখে তেতে উঠে বলল, তুমি পড়া গিলে খাও বসে বসে, আমি আর পড়তে পারবো না। গটগট করে হেঁটে গিয়ে ধপাস করে শুয়ে পড়ে বিছানায়। সাইফ মাথা তুলে তাকিয়ে রইল মেয়েটির দিকে। অতি গোপনে দীর্ঘশ্বাস ফেলল সে। তার পড়া চোর বউটা আর ভালো হলো কই। খাটের সাথে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে উপন্যাসের বই পড়ছে যারা। এক হাত দিয়ে ফোন কানে চেপে অন্য হাতে শার্টের বোতাম খুলতে খুলতে রুমে প্রবেশ করে তাজিন। রোদ বৃষ্টির ভ্যাবসা গরমে জনজীবন অতিষ্ঠ। ঘামে ভিজে গায়ের মেরুন শার্টখানা গায়ের সাথে লেপটে আছে। তাজিনকে দেখে বইটি রেখে উঠে দাঁড়ালো যারা। বেডসাইড টেবিল হতে এক গ্লাস পানি ঢেলে বাড়িয়ে দিল তাজিনের দিকে। তাজিন হাত বাড়িয়ে নিল গ্লাসটি। পানিটুকু খেয়ে মুচকি হেসে বলল, থ্যাঙ্কস বউ, বড্ড পানির তৃষ্ণা পেয়েছিল। যারা টাওয়ার এগিয়ে দিল। তাজিন সেটা নিয়ে চটজলদি ঢুকে গেল ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পরে হাতের সাহায্যে চুল ঝাড়তে ঝাড়তে গোসল করে বেরোলো। যারা বসেই ছিল তাজিনকে বেরোতে দেখে তাকালো। নাভির নিচে পড়া ট্রাউজার, উন্মুক্ত সুঠাম দেহি, পোক্ত হাতের পেশি। ঢোক গিলে যারা মাথা নিচু করে ফেললো। তাজিন সেটা দেখে ঠোঁট কামড়ে হাসলো। মেয়েটির সামনে দাঁড়িয়ে তার মুখটা হাতের আজলায় তুলে ধরলো। চোখাচোখি হলো দুজনের মধ্যে। তাজিন দুষ্টু হেসে বলল, মুড হচ্ছে জান, আমার কিন্তু প্রবলেম নেই। যারা দুপা পিছিয়ে গেল। চোখ কুচকে বলল, অমনি শুরু হয়ে গেছে তাই না? তাজিন যারার কোমর জড়িয়ে খাটে বসে। তাজিনের চুলগুলো যারা আলতো চেপে চেপে মুছে দিতে দিতে বলল, একটা কথা ছিল। বলো। যারার পেটে মুখ গুজেই উত্তর দিল তাজিন। যারা ঋণে গলায় শোধালো, গ্রাজুয়েশন তো শেষ, আপনি তো আর বাইরে চাকরি বাকরি করতে দিবেন না। আমার ঘরে বসে থাকতে ভালো লাগে না। বলছিলাম কি, ছোট কাকিমণির সাথে ফ্যাশন ডিজাইন নিয়ে কিছু শিখি। শিওর, ওটা আমাদের পারিবারিক বিজনেস। তোমার ভালো লাগলে করো, নো প্রবলেম।
বেশ খুশি যারা, সে চায় নিজে কিছু করতে। তাজিন উঠে দাঁড়ালো, হ্যাঙ্গার থেকে একটি টি শার্ট পরতে পরতে বলে, তোমার স্বাধীনতায় শিকল বেঁধে কখনো বেঁধে রাখবো না জান। এখন শোনো, 2 দিনের জন্য ট্যুরে যাচ্ছি, আমাদের কাপড় চোপড় প্যাক করে রেখো। কোথায় যাচ্ছি আমরা? বেশ অবাক হয়ে বলল যারা। জুনিয়র সিনিয়র ডাক্তাররা মিলে একটা গেট টুগেদার আয়োজন করেছে। মূলত ওখানে একটা ক্যাম্প বসানো হবে। তাদের মন হলো এই ফাঁকে প্রিয়জনদের নিয়ে যাবে একটু সময় কাটাতে। তাজিন ধীর পায়ে এসে দাঁড়ালো যারার সামনে, ক্ষীণ স্বরে বলল, তুমি আমার উপর অসন্তুষ্ট বউ? রাগ হয় আমার জন্য? কি বলছেন এইসব? অসন্তুষ্ট হব কেন? তাজিন যারার গালে হাত রেখে বলল, এই যে সময় দিতে পারি না তোমাকে, যতটুকু পাই তোমাকে শারীরিকভাবে কষ্ট দেই। বিয়ের এত মাস পরেও তোমাকে কোথাও নিয়ে যেতে পারিনি। অভিযোগ হয় না আমার উপর? যারা জড়িয়ে ধরল তাজিনকে। আরে না, আমি না বুঝলে কে বুঝবে বলুন? এই ক্লাস শেষ করে ছুটে আসেন, বাইরে আড্ডা না দিয়ে আমাকে সময় দেওয়ার চেষ্টা করেন, এতেই আমি খুশি। আগে আপনার পড়াশোনাটা শেষ হোক, কত সময় হবে ঘোরাফেরা করার জন্য? ডাক্তারি পাশ করে বেরিয়ে আসি, তোমাকে দেশের বাইরে নিয়ে ঘুরতে যাব। তবে আমার একটাই আফসোস জানো? কি সেটা? মানুষ বিয়ের পরে হানিমুনে যায়, মধুর চন্দ্রিমা কাটিয়ে বাচ্চা পয়দা করে আসে, আর আমি ছানাপোনা নিয়ে হানিমুনে যাব। বেশ আফসোসের ভঙ্গিতে বলল তাজিন, যেটা শুনেই যারা খিলখিল করে হেসে ফেলল। দক্ষ হাতে 1 কাপ কফি বানিয়ে রুমে ঢুকল তাহিরা। সোফায় বসে আছে গম্ভীর মুখী তাইসির। পরনে রয়েছে একটি ব্ল্যাক টি শার্ট, ট্রাউজার, উড়োর উপরে ল্যাপটপ, আর সেখানে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা টাইপ করছে। পাশেই মোটা মোটা 2-3টি ফাইলও দেখা যাচ্ছে। তাহিরা ধীর গতিতে এগিয়ে গেল তাইসিরের সামনে, মৃদু স্বরে বলে ওঠে, আপনার কফি। তাইসির মাথা তুলে চাইল। নুট কালারের সালোয়ার কামিজে মাথায় ঘোমটায় তার স্নিগ্ধ প্রিয়সী দাঁড়িয়ে। তাইসির হাত বাড়িয়ে কফির কাপটি নিল, ছোট্ট করে থ্যাঙ্কস জানিয়ে আবার মনোযোগ দিল ল্যাপটপের স্ক্রিনে। তাহিরা বসলো তাইসিরের পাশে, মিনমিনে গলায় শোধালো, শুনছেন? তাইসির ফাইল চেক করতে করতেই জবাব দিল, ওটা রাখুন, জরুরি কথা আছে। না, তাইসির কিছু একটা টাইপ করছে এবং সেভাবেই উত্তর দিল। পরে শুনি সুইটহার্ট। তাহিরা জেদি গলায় বলে উঠল। এখনই শুনতে হবে। তাইসির একবার ফাইলে চোখ বুলিয়ে ল্যাপটপের স্ক্রিনে কিছু একটা দেখতে দেখতেই উত্তর দিল, ওকে বলো। বাসায় সারাদিন আমার একা একা ভালো লাগে না। বড্ড মন খারাপ করে বলল তাহিরা। টাইপিং করা হাত থেমে যায় তাইসিরের। ঘাড় ঘুরিয়ে তাকালো মেয়েটির দিকে। তাইসিরের এহেন শান্ত দৃষ্টিতে ভরকে গেল মেয়েটা। তাইসির গম্ভীর গলায় শুধায়, ওয়াই? দিনে 4 থেকে 5 ঘন্টা একা থাকো। ইম্পর্টেন্ট কাজ না থাকলে তো জলদি চলে আসি। মোবাইল ফোন আছে, পাশে টিভি আছে, তারপর কেন একা লাগে? তাহিরা গতগত কণ্ঠে বলল, বাসায় সারাদিন আমার একা একা লাগে, ভালো লাগে না। আচ্ছা, আমাদের ঘরে একজন নতুন সদস্য আসলে কেমন হয়? উসখুস করে তাহিরা, মিনমিনে গলায় শুধালো, না, ওরকম কাউকে চাই না। শুনুন না, আমাদের একটি বেবি হলে কেমন হয়? হোয়াট? বিস্ময় কণ্ঠ। আপনা আপনি হাত থেমে গেল তাইসিরের। থতমত খেল তাহিরা। আজব বিহেভিয়ার করার কি আছে? বিবাহিত আমি, স্বামী আছে, বেবি চাইতে পারি না? তাইসির গভীর মনোনিবেশ দিল ফাইলে, অতি গম্ভীর গলায় বলল, বেবি ক্যারি করার বয়স হয়নি তোমার। আই ওয়ন্ট টেক এনি রিস্ক। লেখাপড়ায় ফোকাস দাও, পরেরটা পরে দেখা যাবে। আপনার মতো আস্ত একটা হাতি ক্যারি করতে পারলে ওইটুকু বেবি দিব্যি ক্যারি করতে পারবো। বিরক্ত হলো তাইসির, বিরক্তিকর গলায় বলে, ডিস্টার্ব করো না, আরো ইম্পর্টেন্ট কাজ করছি। মেয়েটি তাইসিরের হাত থেকে ফাইলটি ছিনিয়ে নিয়ে পাশে রাখলো। খুশি খুশি গলায় আবেগপ্রবণ হয়ে বলল, রাখুন তো আপনার কাজ, সারাদিন কাজ আর কাজ। ফিল করুন, ছোট্ট একটা প্রাণ, ছোট্ট একটা অস্তিত্ব আমরা কোলে নিয়ে হাঁটবো। সারাদিন তার ছোট্ট ছোট্ট পায়ে ঘর জুড়ে হাঁটবে, আধো আধো গলায় আপনাকে ডাকবে। ভাবতেই প্রশান্তিতে ভরে ওঠে বুক। নির্লিপ্ত তাইসির তাহিরার হাত থেকে ফাইলটি নিতে নিতে তিরিক্ষি মেজাজে বলল, হোয়াই ডু ইউ চ্যাটার? এইসব পরে ভেবে দেখবো, কাজ করছি, ঘুমোতে যাও। তাহিরা ফাইলটি টেনে ধরে বসলো, মৃদু স্বরে বলল, বাবু চাই আমার। আমি চাই না। কেন? মুখটা মলিন হয়ে গেল মেয়েটির। তাইসির ভাবনাহীন গলায় বলে, বয়স হয়নি তোমার, সময় হোক, ততদিনে লেখাপড়া শেষ হোক তোমার। তাহিরা ল্যাপটপ ছিনিয়ে নিয়ে জেদি করে বলে, অত কিছু বুঝি না, আমার বাবু চাই।
কাজের সময় বিরক্ত করায় মেজাজ বিগড়ে গেল তাইসিরের। এই বেকুব মেয়েটা কি বোঝে পৃথিবীতে একটি বাচ্চা আনতে কতটা যন্ত্রণা সহ্য করতে হয়? ক্রুদ্ধ কণ্ঠে ধমকে উঠল সে। কথা কানে যায় না? বলছি না বাচ্চা চাইনি আমি। বয়স হয়েছে তোমার, যাও গিয়ে ঘুমো। কেঁপে উঠল তাহিরা, চোখে পানি জলজল করে ওঠে, মস্তিষ্কে জেদ চেপে বসেছে। হাতের ল্যাপটপটি ঠাস করে রেখে দিল সোফায়, রাগান্বিত কণ্ঠে বলল, বাবুনে আর বয়স না হলে তো হাজবেন্ড রাখারও বয়স হয়নি। যতদিন না আমার বয়স হচ্ছে ততদিন আমার ধারের কাছেও আসবেন না। আপনি থাকুন একা, অসহ্য বদলোক। তাহিরা হনহনিয়ে বেরিয়ে গেল রুম থেকে এবং পাশের রুমে ঢুকে ধরম করে দরজাটি লাগিয়ে দিল। তাইসির দেখলো কোনো প্রতিক্রিয়া দেখালো না, বোধহয় মিনিট 5 কাজ করতে পেরেছে। বড্ড বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো তাইসির। স্টুপিড মেয়েটির জন্য কাজে ফোকাস করতে পারছে না সে। বড় বড় পা ফেলে এগিয়ে গেল পাশের রুমের দিকে, দরজার সামনে দাঁড়িয়ে ক্ষীণ স্বরে ডাকলো, সুইটহার্ট, দরজা খোলো। ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। তাইসির পুনরায় বেশ গম্ভীর গলায় বলল, আরু, দরজা খোলো, রাগিও না আমায়। আমার আশা লাগলে তোমার জন্য ভালো হবে না। সঙ্গে সঙ্গেই শোনা গেল তাহিরার রাগী কণ্ঠ, বলছি না আজ থেকে আমার কাছে আসতে পারবেন না, আগে বয়স হোক তারপর। ব্যাস, আর কিছু বলার আগেই ধমকে ওঠে তাইসির। দরজা খোলো স্টুপিড, পিটিয়ে তোমার বাঁদরামি ছুটিয়ে দেবো আজ। সময় পেরিয়ে গেলেও দরজা খুলল না তাহিরা, তেরামি করে বসে রইল ভেতরে। তাইসির রাগে রিরি করে বলল, দরজা খোল শালি। প্রতি বছর একটা করে বাচ্চা যদি তোর কোলে না দিয়েছি, তবে আমি তাইসার সাফার নই। দেখি কতটা সহ্য করতে পারিস। দরজা খোল। না, তারপরেও কোনো সাড়া এলো না ভেতর থেকে। তাইসির নিজের রুম থেকে চাবি নিয়ে বড় বড় পা ফেলে পুনরায় এসে দাঁড়ালো বন্ধ দরজার সামনে। হাতের চাবির সাহায্যে খট করে খুলে ফেলল দরজাখানা। তাহিরা কেবল মুখের পানি মুছতে মুছতে বেরিয়েছে ওয়াশরুম হতে। সে কিছু বুঝে ওঠার আগেই টালমাটাল দেহটা বাদুরের ন্যায় উল্টে ঝুলে সুঠাম দেহি শক্ত শৌলের ওপর। থমকায় ভরকায় তাহিরা। নিষ্ঠুর পুরুষটি কাঁধ থেকে মেয়েটিকে বেডের উপর ধপাস করে ফেলে দিল। সঙ্গে সঙ্গে মেয়েটির গায়ের উপর উঠে হাত দুটো চেপে ধরে বিছানার সাথে হিসিয়ে বলল, খুব শখ মা হওয়া না? চলো মা বানিয়ে দেই তোমাকে। তার আগে কান খুলে শুনে নাও, আমি কিন্তু আমার ভাগ এতটুকুও ছাড়তে পারবো না। পারবি তো আমাদের সামলাতে? তাইসিরের কণ্ঠস্বর শুনে হতভম্ব হলো তাহিরা। এতক্ষণ একটি ঘোরের মধ্যে ছিল মনে হচ্ছে। তাইসিরের কথা শুনে বেরিয়ে এসেছে তাইসিরের কথায় মুখ ভেঙচি কাটল তাহিরা। আপনি একজন হিংসুটে বাবা হবেন দেখছি। নিজের অস্তিত্বের সাথে হিংসা মানায়? হ্যাঁ, আমি হিংসুটে। বিষয় যদি হও তুমি, সর্বোচ্চ হিংসুটে হতেও রাজি আমি। তোমাকে ছাড়া আমার চলবে না, এটা মস্তিষ্কে সেট করে নাও। রেডি? লেটস গেট স্টার্টেড। বারটি সোমবার। এক হাতে মিষ্টির কার্টন, অন্য হাতে সার্টিফিকেটের কোর্ট ফাইল। ফর্মাল গেট আপ, হাস্যোজ্জ্বল মুখশ্রী। আজকে বড্ড খুশির দিন সাইফের, তাই তো সুখবরটি জানাতে মিষ্টি নিয়ে এসেছে সাথে। বাসার সামনে রিক্সা থামতেই রিক্সা হতে নামলো সাইফ। পকেট থেকে ওয়ালেট বের করে 50 টাকার ভাড়ার 100 টাকার একটি নোট দিল। আজকে তার আনন্দের দিন। ফাইনালি তার স্বপ্নটা পূরণ হয়েছে। এখন থেকে আর তার মা বোন বউকে কষ্ট করে চলতে হবে না। বাসা ভাড়া, বোনের ফি, মায়ের চিকিৎসা আর নিষাদকে ডক্টরি পড়া চালাতে হিমশিম খেতে হবে না। ভাড়া মিটিয়ে মেন গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই চমকালো সাইফ। তাদের ফ্ল্যাটে মোট 4 তলার দোতলায় তারা থাকে। এই ফ্ল্যাটে সব সময়ই শান্তিপূর্ণ নিরিবিলি, তাই তো সাইফ বেছে ফ্যামিলি নিয়ে এখানে উঠেছে। চমকে ওঠার কারণ সেই নির্জন নিরিবিলি পরিবেশটা করুণ কান্নার সুরে ভারী হয়ে উঠেছে। আশেপাশের ফ্ল্যাটের লোকজন কেউ ঢুকছে, কেউ বা আবার বেরোচ্ছে। সাইফের ললাটে গাঢ় ভাঁজ পড়ল। তাদের ফ্ল্যাটে কেউ যে মারা গিয়েছে পরিবেশ দেখে স্পষ্ট তার কাছে। সকালেও তো সব ঠিকঠাক দেখে গেল। সাইফের কেমন যেন গায়ে কাটা দিল। অস্থির অস্থির হয়ে ওঠে ভেতর। বড় বড় পা ফেলে এগিয়ে যেতে লাগলো ভেতরে। অজানা আশঙ্কায় বুকটা ভারী ভারী লাগছে। প্রথম তলার সিঁড়ি পেরিয়ে দ্বিতীয় তলায় উঠতেই সাইফ দ্বিতীয়বার চমকালো। তার অল্প সংখ্যক বাসাটায় মানুষের ঢল। ভেতর থেকে করুণ আহাজারি অতি পরিচিত দুটো কণ্ঠস্বর ভেসে এলো তার কর্ণে। চমকায় থমকায় সাইফ অনুভব করলো তার শক্তপোক্ত দেহখানা কাঁপছে। সামনে আর এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। বিদঘুটে সব চিন্তাধারা মাথায় জেঁকে বসেছে। কাপা কাপা পা ফেলে আরও দুটো সিঁড়ি পেরিয়ে উপরে উঠল সে। কামরুজ্জামান মির্জা, নেহাল মির্জা, মেজর আলম মির্জা সহ তাজিন দরজার একপাশে থমথমে মুখশ্রীতে দাঁড়িয়ে সিরিয়াস কিছু আলোচনা করছেন।
সাইফের পা থেমে গেল, বুকের ভেতর কেমন ভয় বাসা বাঁধল। না, সে যেটা ভাবছে সেটা হতেই পারে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। ফাঁকা ঢোক গিলে পায়ে জোরপূর্বক বল প্রয়োগ করে তার ইচ্ছে করছে উড়ে যেতে, কিন্তু শরীরের শক্তি ক্রমশই হ্রাস পাচ্ছে। মনে মনে আল্লাহকে স্মরণ করেই কম্পিত পা বাড়ায়। ফরিয়াদ একটাই, মিথ্যে হয়ে যাক তার ভয়ঙ্কর বিদঘুটে সব চিন্তাধারা। করুণ কান্নার সুরে পুরো বাসাটা কেমন ভয়াবহ শোকাকাণ্ডে ঘিরে রেখেছে। তাজিন এগিয়ে গেল সাইফের দিকে। সাইফ না কিছু বলল, না কোনো দিকে তাকালো সে। সদর দরজায় দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে। ভাইকে দেখেই ছুটে আসে আশা, হামলে পড়ে ভাইয়ের বুকে। হাউমা করে কেঁদে আহাজারি অসহায়ত কণ্ঠে বলল। কাঁদতে কাঁদতে আশার ছোট্ট শরীরের খানা ছেড়ে দিল। সাইফের হাত ফসকে মিষ্টি ফাইলটি অবহেলায় পড়ে গেল ফ্লোরে। বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল কেবল। তাজিন আশাকে কোলে তুলে নিয়ে গেল ভেতরে। যারা হন্তদন্ত হয়ে ছুটে গেল আশার কাছে। নদীর জলের মতো শান্ত হয়ে গেল সাইফ। কোনো নড়াচড়া নেই তার। পা দুটো আটকে গেল ফ্লোরে। শূন্য দৃষ্টি ড্রয়িং রুমের ফ্লোরে। সাদা কাপড়ে ঢাকা কারো নিস্তেজ দেহ, যার বুকে মাথা গুজে হাউমাউ করে কাছে তার অর্ধাঙ্গিনী। সাইফের কাছে মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। ঘুম ভেঙে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে। এক পা দু পা করে এগিয়ে যেতে লাগলো সাইফ। তার শক্ত শরীর সহ পা দুটো থরথরিয়ে কাঁপছে। এই কঠিন সত্যির মুখোমুখি হতে ভীষণ ভয় পাচ্ছে সে। হাঁটু গেড়ে বসলো মায়ের মাথার কাছে। কাপা কাপা হাতে সরিয়ে দিল তার মুখের ওপর শুভ্র কাপড়টি। কেমন ঘোরের মধ্যে আছে সে। কিছু বিশ্বাস হচ্ছে না তার। সব স্বপ্ন মনে হচ্ছে। মনে হচ্ছে এই তো মা ঘুমিয়ে আছে। না, সে বিশ্বাস করে না তার মায়ের কিছুই হয়নি। এই তো সকালে তার জন্য নিজের হাতে পায়েস রান্না করে খাইয়ে দিল। মাথায় হাত বুলিয়ে ভরসা দিল, চুমু খেয়ে তাকে বিদায় দিল। নিশ্চয়ই মায়ের শরীর খারাপ করেছে। হাসপাতালে না নিয়ে এরা বেকুবের মতো কান্নাকাটি করছে। সাইফ মায়ের নিথর মাথাটি উড়ুর উপরে তুলে শুইয়ে দিল। মায়ের কপালে চুমু খেয়ে মৃদু স্বরে ডাকল, মা, ও মা, কি হয়েছে তোমার? শরীর খারাপ করেছে? ওঠো, দেখো আমি চলে এসেছি। কিছু হবে না তোমার। এখনই হাসপাতালে নিয়ে যাব। কি কি হলো মা? চোখ খোলো মা। মা, চোখ খুলে তাকাও। শক্তপোক্ত কণ্ঠ কাঁপছে তার। স্বামীর এই করুণ সুরে নিশাত শব্দ করে কেঁদে ফেলল। সাবিনা মির্জা, যারা, তাজিন সহ কাছে উপস্থিত সকলেই। তাজিন এগিয়ে গিয়ে কাঁধে হাত রেখে বলল, শান্ত হ সাইফ, শক্ত হ। আন্টি আর আমাদের মাঝে নেই। শক্ত হ, সামলা নিজেকে। 9টার দিকে আন্টির শ্বাসকষ্ট হলে বাসায় ওরা দুজন মেয়ে মানুষ ভীষণ ভয় পেয়েছিল। বনু ভয় পেয়ে আমাকে ফোন করে। আমরা সঙ্গে সঙ্গে এসেই হসপিটালে নিয়ে গিয়েছিলাম। ততক্ষণে আন্টির হার্ট মিস হয়ে যায়। ডাক্তাররা চেষ্টা করেও তোর সাথে একটু কথা বলার জন্য ছটফট করছিল। তোকে 1000বার ফোন দিয়েও পাইনি। থেমে গেল তাজিন। সাইফকে সান্ত্বনা দেবার ক্ষমতা তার নেই। বাবা মারা যাওয়ার পর এই মায়ের জন্য কি কি করেছে তার সাক্ষী সে নিজেই। সাইফ নির্বাক দৃষ্টিতে শূন্যতা, শূন্য বুকটা খাখা করছে। আজকে অনেক বড় একটা কোম্পানিতে ইন্টারভিউ ছিল তার। বাধ্যতামূলক মুঠোফোন বন্ধ করে ফেলেছিল। সাইফ এখনও বিশ্বাস করছে না তার মা নেই। কাঁধের ওপর তাজিনের হাতটি ঝটকা মেরে সরিয়ে দিয়ে রাগান্বিত স্বরে বলল, মিথ্যে কথা বলছিস তুই। আমার মায়ের কিছু হয়নি, কিছু হয়নি। মা, 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 ওঠো তো তুমি। তোমার মানিক ফিরে এসেছে। চোখ খুলে তাকাও মা। না, মায়ের নিস্তেজ দেহটা 1 ইঞ্চিও নড়ল না। সাইফ অনুভব করে কিছুই স্বপ্ন নয়, এটা যে এক ভয়ঙ্কর বাস্তব। সমস্ত ঘোর থেকে বেরিয়ে আসে সাইফ। মায়ের মাথাটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে ফেলল। ডাকো আমায়। মা, মাগো, একবার, শুধু একবার ডাকো না আমায়। তুমি জানো মা, তোমার ছেলে অনেক বড় চাকরি পেয়েছে, অনেক টাকা মাইনে। এখন থেকে আর তোমাকে কষ্ট করতে হবে না। বাবা চলে যাওয়ার পর তোমাকে অনেক কষ্ট রেখেছিলাম। এখন থেকে তোমার সংসারে আর অভাব থাকবে না মা। ওঠো মা, ডাকো আমায়। চেয়ে দেখো, তোমার মানিক ডাকছে তোমায়। চোখ খুলে তাকাও মা। তোমাকে এভাবে দেখতে পারছি না আমি। কষ্টে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমায় এতিম করে এভাবে পালিয়ে যেও না মা। আমি তো কখনো কোনো দিন তোমার কথার অবাধ্য হয়নি। তবে কেন অভিমান করে চলে গেলে মা? কলেজা জ্বলে যাচ্ছে আমার। একবার মাথায় হাত বুলিয়ে দাও। আল্লাহ, এটা কি হয়ে গেল? যদি জানতাম তুমি এভাবে ফাঁকি দিয়ে পালিয়ে যাবে, কসম আল্লাহর, আমি তোমাকে ছেড়ে যেতামই না মা। দেখতে চেয়েছিলে না? দেখো, চলে এসেছি আমি। রাগ করে চলে যেও না মা। শুধু একটা বার ডাকো মা।
আল্লাহ, এটা কি করলে? কেন কেড়ে নিলে আমার জান্নাতকে? তাকে যে এখনো সুখের মুখ দেখাতে পারিনি, কেন করলে এই নিষ্ঠুর কাজ? মা, আমাকে এতিম করে চলে যেও না মা। সাইফের এই করুণ বাণীতে কাঁধে আকাশ বাতাস, ভারী হয়ে ওঠে পরিস্থিতি। উপস্থিত সকলেই কাঁধে একজন মা পাগল ছেলের অসহায়ত্বের আহাজারিতে, যার কান্নায় ছিল মাকে সুখ দিতে না পারার যন্ত্রণা, মাকে একটুখানি সুখ দিতে না পারার, যার কান্নায় ছিল এই সুখের দিনটি মা না দেখা। এই কান্না একজন সন্তানের ব্যর্থতার। মায়ের মতো শাশুড়িকে হারিয়ে পাগল নিষাদ, অজ্ঞান হয়ে ঢলে পড়ছে, যাকে শক্ত করে আঁকড়ে ধরে আছে তাবিয়া জাকি। অনাকাঙ্ক্ষিত এই ভয়ঙ্কর বাস্তবতা মেনে নিতে পারছে না তারা। ঢাকা শহরে ভাড়া থাকে সাইফ, ওদের আসল ঠিকানা হচ্ছে চাঁদপুর জেলায়। সাইফের যেহেতু ঢাকা শহরে মায়ের দাফন করার মতো জায়গা নেই, কামরুজ্জামান মির্জা বলেছিল হালিমা খাতুনের লাশ তাদের গোরস্থানে দাফন সম্পন্ন করতে। এতে নারাজ সাইফ, বাপদাদার জায়গায় বাবার পাশে রাখবে তার মাকে। তার মা সারা জীবন কষ্ট করে এসেছেন, এখন পরের জায়গায় মাটি দিয়ে তার কষ্ট বাড়াতে চায় না সে চায় মা বাবার সাথে বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হোক। সাইফের কথাই সম্মতি দিল মির্জা পরিবার। হালিমা খাতুনের লাশ নিয়ে দুপুরবেলায় রওনা দিল চাঁদপুরে। মির্জাবাড়ির লোক আর সাইফের মামার পরিবার আছে সাথে। সাইফ এক মুহূর্তের জন্য মায়ের পাশ থেকে সরল না। পৃথিবীতে একজন সন্তানের কঠিন অসহায়ত্বের সময় বুঝি মা বাবার লাশ কাঁধে তোলা? বড় কঠিন বাস্তবতা, কঠিন পরীক্ষা। শেষ গোসল করে সাজিয়ে গুছিয়ে উঠানে খাটিয়ায় রাখা হয়েছে হালিমা খাতুনের লাশ। দুনিয়াটা কতই অদ্ভুত, তাই না? বেঁচে থাকা অবস্থায় এই জগতে স্বামী, সন্তান, টাকা পয়সা, সোনা গয়না, বন্ধু বান্ধবী, কত কিছুই থাকে আমাদের। আর মৃত্যুর পর নিজের নামটা পর্যন্ত নিজের থাকে না, হয়ে যায় লাশ। ঘর তৈরি করে জানাজা সম্পূর্ণ করে। শেষ বিদায়ের আগে আনা হলো নিশাদ আর আশাকে। মাকে শেষ দেখা দেখতে চায় তারা। জন্মের এই 14 বছরের মধ্যে একদিনও মাকে ছাড়া একা থাকেনি আশা। মায়ের এই বিদায় মেনে নিতে পারছে না সে। হাউমা করে কাঁদতে কাঁদতে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলবে। নিশাদ মন ভরিয়ে দেখে তার মায়ের মতো শাশুড়িকে। হালিমা খাতুনের সঙ্গে তার সম্পর্ক বিয়ের বহু আগে থেকেই। সেই প্রথম দিনেই মা ডেকেছিল। কত শত খুনসুটি করেছে শাশুড়ি বউ মিলে, কত স্মৃতি বিজড়িত হৃদয় জোড়ে। মেয়েটি কাঁদতে কাঁদতে বসে পড়ে মায়ের মাথার কাছে, কাঁদতে কাঁদতে বিড়বিড় করে আওড়ায়, তুমি কথা দিয়েছিলে মা, নাতি নাতনি না দেখে কোথাও যাবে না। তুমি কেন চলে যাচ্ছ মা? তোমার যে অনেক কিছু পাওয়া বাকি, চোখের সামনে এভাবে ফাঁকি দিলে আমি একা কিভাবে থাকবো তোমাকে ছাড়া? কে আমাকে রান্না শিখিয়ে দিবে? কে চুলে তেল দিয়ে দিবে মা? কেন চলে গেলে? আই লাভ ইউ মা। বুকটা ফেটে যাচ্ছে তার। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মেয়েটি। খাটের সাথে মাথা ঠেকিয়ে শরীর ছেড়ে হেলে পড়ে। এ যেন একটা শোকের তাণ্ডব। তাজিন তড়িঘড়ি করে বোনকে আগলে ঘরে ছুটে যায়। আশার কন্ডিশন বিবেচনায় ডক্টর খবর দেয় মেয়েটি বারবার সেন্স হারিয়ে ফেলছে। হালিমা খাতুনের দাফন সম্পূর্ণ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। চারদিকে অন্ধকার ছড়িয়ে পড়েছে। পাড়া প্রতিবেশী দাফন সম্পূর্ণ করে চলে গেলেও সাইফ এক পাও নড়ল না। শক্ত খুঁটির ন্যায় বসে রইল কবরের মাথার পাশে। পাশেই দাঁড়িয়ে আছে তাজিন, আরো দুটো চাচাতো ভাই। প্রায় 1 ঘন্টার মতো মায়ের কবরে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে যাচ্ছে সাইফ। তাজিন ও ভাই দুটো অনেক জোরাজোরি করে নিয়ে যায় বাড়ির ভেতরে। দেয়াল ঘরে 3 সিটের একটি 4 রুমের ঘর। অবহেলায় পড়ে ধুলোবালি পড়ে রয়েছে। মাকড়সার জালে বাসা বেঁধে রেখেছে। মানুষ থাকার অযোগ্য একেবারেই। বাড়িতে আরও 2টো ঘর আছে। তারা আর প্রতিবেশী মিলে পরিষ্কার করে দিয়েছে ঘরটা। সাইফ ধীর পায়ে এগিয়ে গেল মায়ের রুমে। সেখানে এক খাটে শুয়ে আছে নিশাদ আশা। তাজিনের পরামর্শে সাময়িক সময় শান্ত থাকার জন্য ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিয়েছে। পাশেই বসে ওদের দেখছিল যারা। সাইফকে একা ছেড়ে দিয়ে বেরিয়ে গেল রুম হতে। সাইফ আস্তে গিয়ে বসলো বোনের কাছে, ঝুঁকে চুমু খেলো বোনের কপালে। এখন রক্তের সম্পর্কের এই বোনটি ছাড়া আর কেউ নেই তার। চুমু খেলো তার অর্ধাঙ্গিনীর ললাটেও। দুজনের 2টো হাত বুকের সাথে চেপে ধরে হু হু করে কেঁদে উঠল। সেও যদি ওদের মতো সেন্স হারিয়ে ফেলতো তাহলে কি কষ্টটা কমে যেত? বুকের ভেতর অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছে না সে। তবুও উপরে খুঁটির ন্যায় শক্ত সে, সেছে পুরুষ। ঠান্ডার মধ্যে এখানে দাঁড়িয়ে কি করছো তুমি?
ব্যালকনির গ্রিল ধরে দূর আকাশে তাকিয়ে আছে তাহিরা। ফিরে ফিরে ঠান্ডা হিমেল হাওয়া ছুঁয়ে দিয়েছে তার গা। শরীরে জড়িয়ে আছে পাতলা একটি চাদর। শরীরে শীত অনুভব করেও চুপচাপ দাঁড়িয়ে রইল। তাইসিরের গম্ভীর কণ্ঠস্বর শুনে নড়ে চড়ে দাঁড়ালো। দৃষ্টি ফিরিয়ে চাইল তাইসিরের দিকে। দৃষ্টি মিলল একজোড়া গভীর দৃষ্টিতে। বরাবরের মতোই চোখ নামিয়ে নিল তাহিরা। মৃদু গলায় বলে উঠল, এমনি ভালো লাগছে এখানে। তাইসির মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলো তার ভীত নারীকে। তাহিরার চোখ লাল, মুখটা শুকিয়ে চুপসে আছে। কদিন ধরে ঠান্ডা জ্বরে ভুগছে মেয়েটি। ওকে জ্বর নিয়ে এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে রাগ হলো তাইসিরের। তবে কিছুই বলল না সে। হাত বাড়িয়ে দিল মেয়েটির উষ্ণ কপালে। শরীরের টেম্পারেচার আগের তুলনায় বেটার আছে। সে মেয়েটির গায়ের চাদরটা ওর শরীরে ভালো করে জড়িয়ে দিতে দিতে শান্ত গলায় বলে, ওয়েদার ভীষণ ঠান্ডা, এখানে থাকলে আবার জ্বর বাঁধাবে। রুমে চলো, রাতে মেডিসিন নেওয়া হয়নি এখনো। তাহিরা নিঃশব্দে মাথা এলিয়ে দিল তাইসিরের বুকে। নিশাতের এই দুঃসময়ে আমি ওর পাশে থাকতে পারছি না। এটা আমাকে খুব যন্ত্রণা দিচ্ছে। আমাকে বাংলাদেশে নিয়ে চলুন মির্জা সাহেব, আমার নিশু কষ্ট পাচ্ছে। বলতে বলতে চোখ ফেটে বেরিয়ে এলো তপ্ত অশ্রু। সে ঢোক গিলে পুনরায় বলল, বোনের জন্য তার কি কম পড়ে? বোনের এই দুঃসময় পাশে থাকতে পারছে না। এই মুহূর্তে বাংলাদেশে যেতে পারবে না সে। ফোন করে খোঁজখবর নিয়েছে। ফুস করে শ্বাস ফেলে তাইসির। মেয়েটির মুখটা হাতের আজলায় তুলে ধরল। আলতো হাতে চোখের পানি মুছিয়ে দিল। তাহিরা চোখ বন্ধ করে দেয়। তাইসির নিজের সাথে জড়িয়ে ধরে চুমু খায় মেয়েটির মাথায়। ক্ষীণ স্বরে বলে ওঠে, চাইলেও আমরা এখন বাংলাদেশে যেতে পারবো না জান। সাইফের দেশের বাড়িতে নিশাতের কাছে মির্জা পরিবারের সকলেই আছে। মন খারাপ করো না, সবকিছুই ঠিক হয়ে যাবে। চোখে চোখ রাখে তাহিরা। ঠোঁট নাড়িয়ে বলতে চাইল কিছু। তাইসির তর্জনী ছুঁয়ে দিল মেয়েটির ওষ্ঠদয়ে। শ্, অনেক কান্নাকাটি করেছো। তুমি যে অসুস্থ সে খেয়াল আছে? চলো চলো, মেডিসিন নিতে হবে। বলতে বলতেই কোলে তুলে নিল মেয়েটিকে। তাহিরা নিজের ব্যালেন্স রাখতে দুহাতে তাইসিরের গলা জড়িয়ে ধরল। তাইসির মেয়েটিকে ওয়াশরুমের দরজার কাছে নামিয়ে দিয়ে বলল, ফ্রেশ হয়ে এসো, খাবার নিয়ে আসছি আমি। কিছুক্ষণ পর তাইসির হাতে খাবার নিয়ে রুমে ফিরে আসে। তাহিরা বেরিয়ে বসেছিল। তাইসির মেয়েটির সামনে বসে ভাত মেখে মুখের কাছে তুলে ধরল। তাহিরা অবাক হলো না মোটেও। কদিন ধরে জ্বরে বিছানা থেকেই উঠতে পারেনি সে। রান্না করা, তার মাথায় পানি দেয়া থেকে তার কাপড় চোপড়ও ধুয়ে দিয়েছে তাইসির। তাহিরা শুধু অবাক হয়ে দেখছে তাইসিরের কাজকর্ম। আরও অবাক হলো তাইসিরের রান্নার হাত দেখে। অসম্ভব ভালো রাঁধে তাইসির। এক কথায় তার থেকেও ভালো রান্না করে সে। তাইসির এখনও ভাতসহ হাত বাড়িয়ে আছে তাহিরার মুখের কাছে। আমতা আমতা করে তাহিরা মিনমিনি গলায় শোধালো, হাত দিয়ে খাই, এখন তো আমি সুস্থ। শাট আপ, হা করো। ভারী গলায় বলে ওঠে তাইসির। তাহিরা হা করে। তাইসির খাইয়ে দিতে দিতে বলে, অভ্যাস করে ফেলেছি, তোমাকে খাইয়ে দিতে ভালো লাগছে আমার কাছে। তাই এখন থেকে রোজ এক থালায় একসাথে খাবো। মোহাব্বত বাড়বে, বুঝলে? আপনার হাতের রান্না অনেক মজা। এভাবে প্রতিদিন রান্না করে খাইয়ে দিলে তো আর রেঁধে খেতে ইচ্ছে করবে না আমার। তারপর রোজ আপনাকে রান্না করে খাইয়ে দিতে হবে। খাবার চিবাতে চিবাতে বলে ওঠে তাহিরা। তাইসির হাড় থেকে চিকেন ছাড়িয়ে তাহিরার মুখে দিতে দিতে বলল, নো প্রবলেম। রান্না করবো, খাইয়ে দেবো, কাপড় চোপড় ধুয়ে দেবো, এভরিথিং, সব কাজ করে দেবো, কোনো প্রবলেম নেই। তুমি শুধু পারফরমেন্স ভালো দিও। ভীষণ উইক হয়ে পড়ো তুমি, এতে মন ভরে না আমার। থতমত খেলেও তাহিরা। লজ্জায় কান গরম হয়ে উঠল। উসখুস করে কথা ঘোরাতে চাইল। আচ্ছা, এত ভালো রান্না কোথায় শিখেছেন আপনি? আমি আসার আগে নিজেই রান্না করে খেতেন। ততক্ষণে দুজনেরই খাওয়া শেষ। তাইসির উঠে দাঁড়ালো। মেডিসিনের পাতা থেকে মেডিসিন নিয়ে তাহিরার হাতে দিয়ে পানি বাড়িয়ে দিয়ে বলল, কিছু শেখার হলে এমনি শেখা যায়, কারো থেকে হেল্প নেওয়ার প্রয়োজন পড়ে না। তাছাড়া তুমি ভালো করেই জানো আমি নিজের কাজ নিজে করতেই পছন্দ করি। তুমি আসার আগে নিজেরটা নিজে রেঁধে খেতাম। তুমি আসায় অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে। মায়ের পরে তুমি সেই ব্যক্তি যার রান্না খেয়ে আমি তৃপ্তি পাই। আপনজন পৃথিবী থেকে চলে যায় ঠিকই, তার স্মৃতি কাদায় বেঁচে থাকা প্রিয়জনদের। যখনই তার ব্যবহার করা জিনিস চোখের সামনে দেখবে, প্রিয়জন তার শূন্যতায় দ্বিগুণ পড়বে। তবুও এই শোক কাটিয়ে উঠতে হয় আমাদের।
ইচ্ছে না থাকা সত্ত্বেও খেতে হয়, কাজ করতে হয়, তারপর আস্তে আস্তে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। একদিন অস্তিত্ব মুছে যায় সেই মৃত্যু ব্যক্তির। এটাই জীবন, সুখ দুঃখ বয়েই এগিয়ে চলে জীবন। জীবনে এই প্রথম নিশাদ গ্রামে থাকছে। কাঁচা মাটির গন্ধ, মাটির চুলা, সবুজ শ্যামল ফসল সবকিছুই মুগ্ধ করেছে নিশাদকে। আফসোস, এই প্রকৃতি উপভোগ করার মানসিকতা নেই তার। তার মতো ফ্যামিলির একটি মেয়ে, যার কিনা জীবনে এক গ্লাস পানির গড়িয়ে খেতে হয়নি। তার মতো একটা মেয়ের হঠাৎ করে গৃহিণী হয়ে ওঠাটা অনেক কঠিন ও কষ্টের। শহরে থাকতে বাসার ভেতরে সব কিছু থাকায় কাজকর্ম করতে তেমন একটা কষ্ট হতো না। এখানে মাটির চুলায় রান্না করতে হয়, ধরুন পাতিল হাঁড়ি কালির হয়, সেই কালির থালা বাসন ধুতে যেতেই হয় পুকুর ঘাটে, টিউবওয়েল চেপে গোসল করতে হয়, পানি পার করতে হয়। এগুলোর সাথে পরিচিত না থাকায় সব অদ্ভুত লাগে নিশাতের কাছে। মির্জাবাড়ির লোকজন চলে গেল 2 দিন পর। তাদের সাথে করে নিয়ে যেতে চেয়েছিল, তবে সাইফ কোনো মতেই মাকে ছেড়ে যেতে রাজি নয়। অগত্যা তারা 2 দিন পর চলে গেছে। যাবার আগে বাজার ঘাট করে দিয়ে গিয়েছে। নিশাত পাতিল পুড়িয়ে রান্না করে ঠিকই, কিন্তু খাবার মানুষ কই। সাইফ কখন ঘরে আসে আর কখন যায় জানে না নিশাদ। তার না আছে ঠিকমতো নাওয়া, না আছে খাওয়া। সকালে জোর করে কটা ভাত খাইয়ে দিয়েছিলাম, এখন সন্ধ্যা হতে চলল, অথচ সাইফ ঘরে ফেরেনি। অতি গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে নিশাদ। ঘাড় ঘুরিয়ে চাইল বিছানায় শোয়া আশার দিকে। ছোট্ট মেয়েটি মাকে হারিয়ে দুমড়ে মুচড়ে গিয়েছে। আঁখি পল্লব কোটরে ঢুকে গেছে, ফ্যাকাশে মলিন মুখশ্রী। নিশাদ এক মুহূর্তের জন্য হাতছাড়া করে না তাকে। আশার শরীরে চাদরটি ভালো করে টেনে দিয়ে উঠে দাঁড়ালো। সে জানে সাইফ কোথায় আছে। মাথার কাপড়টা টেনে ধীর পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। বাড়ির পেছনে বড় একটি কবরস্থান, পাশেই শান বাঁধানো পুকুর। সেই শানে বসে আছে সাইফ।